CR7-এর এক মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বিতর্কের ঝড়। আর জাতীয় স্টেডিয়ামের আদলে বদলে দেয়া সম্ভব হোম অফ ক্রিকেটকে। এদিকে দুইবার সভাপতি বদলালেও বেহাল দশা কাটছে না দেশের ক্রিকেটের। কবে উত্তরণ হবে এই অবস্থার? সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। সৌদি প্রো লিগকে বিশ্বের সেরা 5টি ফুটবল লিগের একটি বলে মন্তব্য করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও 2 বছরের চুক্তি নবায়নের পর এমন দাবি করেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফরওয়ার্ড। আর CR7-এর এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বিতর্কের ঝড়। অনেকে বলছেন নিজের ঢোল নিজেই পেটান রোনালদো। বিস্তারিত ফাতিন ইশাকের রিপোর্টে। আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক। ঠিক যেন এই গানের লাইনের মতোই ফুটবল জগতের মহারথী ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরই নিজের শ্রেষ্ঠত্বের ঘোষণা নিজেই দিয়ে গেছেন বহুবার। যে ধারাবাহিকতায় এবার নিজের খেলা টুর্নামেন্টের প্রশংসাও করলেন নিজেই। বললেন সৌদি প্রো লিগ বিশ্বের সেরা 5 ফুটবল লিগের একটি। এ যেন নিজের ঢোল নিজে পেটানোর মতো ঘটনা, যেখানে প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরিয়া, লিগ 1-এর মতো টুর্নামেন্টগুলোর মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলে সেরার লড়াইয়ে টিকে থাকার জন্য, সেখানে রোনালদোর কাছে কিছুদিন আগে খ্যাতি পাওয়া সৌদি প্রো লিগ সেরা। ক্যারিয়ারে এখন পর্যন্ত 5টি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো: স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসের। এর মধ্যে যখন যেই ক্লাবে খেলেছেন CR7, তখন সেই ক্লাবকেই বলেছেন সেরা। এরই ধারাবাহিকতায় এবার সৌদি প্রো লিগকেও বিশ্বের সেরা 5 ফুটবল লিগের একটি বলে মন্তব্য করেছেন এই পর্তুগিজ মহাতারকা। ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও 2 বছরের চুক্তি নবায়নের পর এমন দাবি করেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফরওয়ার্ড। গেল বৃহস্পতিবার আল নাসর কর্তৃপক্ষ রোনালদোর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয়। এই চুক্তি অনুযায়ী রোনালদো 42 বছর বয়স পেরিয়ে গেলেও ক্লাবের সঙ্গে থাকবেন। নতুন মেয়াদে 2027 সাল পর্যন্ত সৌদি ক্লাবটির জার্সি গায়ে খেলবেন তিনি। আর চুক্তি করেই এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, আমি বিশ্বাস করি এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বসেরা 5টি লিগের মধ্যেই পড়ে। যারা কখনো সৌদি আরবে খেলেনি তারাই বলে থাকে এটি সেরা 5-এ পড়ে না, তারা ফুটবল বোঝে না। সবশেষ রোনালদো 2034 সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে স্বাগত জানান এবং এই কারণেও তিনি সৌদিতে থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেন। ফাতিন ইশরাক, কালবেলা। একটা সময় সবজির চাষ হতো যেখানে, সেই জাতীয় স্টেডিয়ামে যেন ফলেছে সোনা। স্টেডিয়ামটির চেহারা এতটাই বদলে গেছে যে দেশের কোনো ভেন্যু হিসেবে এটিকে পরিচয় করিয়ে দিলে বিশ্বাস করতে চাইবেন না অনেকেই। প্রায় 70 বছরের পুরনো স্টেডিয়ামটিকে আধুনিক রূপ দেওয়া কিভাবে সম্ভব হলো, সেই গল্প শুনেছেন সাজ্জাদ খান। জাতীয় স্টেডিয়ামের এখনকার সৌন্দর্য দেখে মনে হতেই পারে এটি ইউরোপের কোনো ফুটবল ভেন্যু, অথচ কয়েক বছর আগে এখানেই হতো সবজি চাষ। পরিত্যক্ত স্টেডিয়াম সংস্কারের পর পেয়েছে চোখ জোড়ানো শোভা। শুধু জাতীয় স্টেডিয়ামে নয়, জানলে অবাক হবেন নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেরও রূপকার একজন ব্যক্তি। দেশের আইকনিক 3 ভেন্যুর নবরূপ দেওয়া স্থপতি মাসুদুর রহমান খান মুখোমুখি কালবেলা স্পোর্টসের জানালেন, জাতীয় স্টেডিয়ামের মতো বদলে দেয়া যেতে পারে 20 বছরের পুরনো মিরপুর স্টেডিয়ামকেও। হোম অব ক্রিকেটের গ্যালারিতেও ছাউনি সংযোজন বটেই, প্রায় দ্বিগুণ করা যেতে পারে আসন সংখ্যাও। জাতীয় স্টেডিয়াম যেভাবে দৃষ্টি কেড়েছে, সংস্কার হলে হোম অব ক্রিকেট স্থান করে নিতে পারে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর একটি হিসেবে। এটার চেহারাগত যে অবয়বগত যে ব্যাপারটা, যেটা আমরা একটা রেড অ্যান্ড হোয়াইট ব্র্যান্ডিং বা গ্রে কালারের একটা ব্র্যান্ডিং আছে, এটা আমরা আমাদের দেশের যে 2টো রং আছে, সবুজ আর লাল, আমরা এই স্টেডিয়ামটাকে লালে আনছি। মানে অর্থাৎ আমরা সেই পতাকা থেকে লাল রংটাকে নিয়ে কাজ করেছি। আর ঠিক একইভাবে আমরা শেরেবাংলা হোম অফ ক্রিকেট যেটা করেছিলাম, সেটা আমরা সবুজটাকে দিয়ে কাজ করেছি। তো দুইটার মধ্যে আমরা যেহেতু ঢাকার মধ্যে 2টা স্টেডিয়াম, একটা লাল আর একটা সবুজ, এটা আমাদের ভিতরে একটা কনসেপ্ট হিসাবে কাজ করেছে। সত্যিকার অর্থে পিছনের কথা হলো, আমি একজন শুধু স্থপতিই না, আমি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বাংলাদেশের হকি যে টিম ছিল সেটার মধ্যেও আমি ডাক পেয়েছিলাম। অর্থাৎ আমি 3 বছর টানা হকি লিগ খেলেছি, জাতীয় লিগ, এবং বুয়েট টিমে খেলেছি।
তো খেলাধুলার প্রতি আমার একটা আগ্রহ স্থপতির বাইরেও ছিল বলেই আমার একটা আলাদা দৃষ্টি হয়তো বা ছিল, যেটা হয়তো আমি ইচ্ছা করে করি নাই, ছিল। তো যখনই আমি বিদেশে যাই বিভিন্ন আমাদের স্থাপতিক কাজে কিংবা অন্যান্য কারণে আমাদের বিদেশ ঘুরতে হয়েছে ব্যবসায়িক কারণে, যখনই যাই সেই জায়গার স্টেডিয়াম বা খেলাধুলার অঙ্গনটা সেটা আমি দেখার চেষ্টা করি নিজের স্বইচ্ছায়। এটা আমার একটা নিজস্ব আগ্রহ। আমি যে স্টেডিয়াম করব ভবিষ্যতে বাংলাদেশে সেই চিন্তায় করি নাই, হয়তো এমনিতে আমার একটা আগ্রহ, নিজস্ব প্যাশন, এবং আমি খেলাধুলাকে ভালোবাসি, সেটারই হয়তো বা বহিঃপ্রকাশ হয়তো বা আমি স্থপতি করাতে এখানে ঘটতে কিছুটা পেরেছে আর কি আমার মনে হয়। প্রথমে চিন্তা করেছিলাম, এখন তো বাজেটের কারণে আমি পুরো কাজটা করতে পারি নাই, প্রথমে চিন্তা করেছিলাম দর্শকদেরকে আসলে রাস্তা থেকেই কন্ট্রোল করব। রাস্তা থেকেই তাদের যেভাবে মিরপুরে করা হয়েছে যে টার্নস্টাইল সিস্টেম দিয়ে, ওখান থেকে ওরা দোতলায় চলে আসবে, নিচে আর কোনো কারো যেতে হবে না, শুধুমাত্র ভেহিকেল এবং গাড়িগুলো নিচে যেতে পারবে। মানুষ যে পেডেস্ট্রিয়ান যেটা আমরা প্লাজা বলি, সেই প্লাজাটা এটা রিং একটা প্লাজা তৈরি করব চারিদিকে, এবং করে আপনার যারা খেলা দেখতে আসবে তাদের সঙ্গে কোনো সময় দোকানের একটা বা ওই পরিবেশটার একটা কন্ট্যাক্ট হবে না, ওরা সবসময় একটা স্পোর্টস এনভায়রনমেন্ট পাবে, মানে স্টেডিয়ামের এনভায়রনমেন্ট পাবে। তা আমি ওইটা করতে আগ্রহী, এবং এটা যতদিন আছে এটার ইতিহাস আছে, এটা ভেঙে প্রয়োজনে সংস্কার করা, এটা ভেঙে প্রয়োজনে আরও ফ্যাসিলিটি ডেভেলপ করা যেতে পারে। এটা সারা বিশ্বে আছে। আপনি জানেন যে লর্ডস দেখেন কিংবা অন্যান্য নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলো দেখেন, এটা 150-200 বছরের পুরনো, আর আমাদেরটা তো মাত্র কত 70 বছর বা 75 বছর হয়েছে। স্থপতি হিসাবে যত বেশি ডিজাইনে ইনভলভ হওয়া যায়, তার স্থপতির তৃপ্তিটা সেখানে বেশি থাকে। তুলনামূলকভাবে আমি যখন সিলেটে গিয়েছিলাম, প্রথমে সিলেটে খুব অল্প বিদ্যমান কাঠামো ছিল, এক্সিস্টিং স্ট্রাকচার খুবই অল্প ছিল, এবং একটা মাত্র বিল্ডিংয়ে ছোট্ট ছিল। তো ওইখানে আমি অনেক দূর কাজ করতে পেরেছি, প্ল্যানিং করতে পেরেছি, এবং টোটালটা এটা কোনো এক্সিস্টিং স্ট্রাকচার না, একদম নতুনভাবেই, এবং টোটাল জিনিসটা একটা ন্যাচারাল বিষয়টাকে ওখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেহেতু ওইটা একটা সেটিংসটাই এরকম একটি সুন্দর জায়গা, মানে অনেকগুলো পাহাড়ের ঢালের মধ্যে, এবং সেই জিনিসটাকে যাতে সবাই খেলা দেখতে গেলে উপলব্ধি করতে পারে, এবং সেটার খেলা চলাকালীন সময় যারা ক্যামেরা ধরবে তারা যাতে এই ফেসিলিটিটা, এই বৈশিষ্ট্যটা পায়, যে এটা দেখলেই বুঝবে যে এটা সিলেট স্টেডিয়াম। তো সেই কারণে আমি বলবো যে সেই দিক থেকে আমি সিলেটে বেশি হ্যাপি। তারপরে এটাতে আরও কাজ করার আছে, আসলে স্টেডিয়ামে কাজ করতে পারলে তৃপ্তি বাড়ে। যেমন মিরপুরের ক্ষেত্রেও আমার ভাবনা ছিল যে 3rd টায়ার করা যাবে, কারণ ওইটা যথেষ্ট শক্তিশালী স্টেডিয়াম স্ট্রাকচারালি, এবং এটা খুব বেশি দিন পুরনো না। তো এখানে করার পরিকল্পনা ওরা বিভিন্ন সময়ে নিচ্ছিল বিভিন্নভাবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আমি মনে করি সেটা করতে করতে হচ্ছে আমরা ধরে নিই যে 5-6 বছর সময় লাগবে। সেই সময়টুকু আমরা যে এক্সিস্টিং যে হোম অফ ক্রিকেট আছে এটাকে আরও সুন্দরভাবে ডেভেলপ করা যায়, এবং এটা 3rd লেয়ার করা যায় গ্যালারির, মানে এখন তো যেমন 1st 2nd মানে দোতলা আছে, সেটাকে 3 তলা পর্যন্ত করা যায়, এবং পুরো স্টেডিয়ামকে ছাউনির আওতায় আনা যায়। তখন এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ভেন্যু হিসাবে, বাংলাদেশের ক্রিকেটের ভেন্যু হিসাবে আরও প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমি সেটাই বলছি যে আমরা এখন আছে দোতলা পর্যন্ত, সেটাকে আমরা ক্যাপাসিটি বাড়িয়ে, কারণ ক্রিকেটে আপনি জানেন যে প্রচুর এক একটা খেলায় অনেক সময় প্রচুর দর্শক হয়, এবং ক্রিকেটের ডিমান্ড থাকে প্রচণ্ড। সো আমরা দর্শক বৃদ্ধির বিষয়টা ওখানে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং আরও কিছু ফ্যাসিলিটি লাইক মিউজিয়াম, লাইক একটা ক্রিকেটার্স ক্লাব, হ্যাঁ, ওই আমার কিন্তু ডিজাইন করাই আছে, মানে কর্তা ব্যক্তিরা বা স্টেডিয়ামে এই ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা যদি চায় এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি, এবং একটি আরও আদর্শ একটি আন্তর্জাতিক মানের ভেন্যু, যারা ইউরোপে যেরকম ক্রিকেট ভেন্যু থাকে ওভাল টোভালের মতো, আমরা সেই দিকে করে ফেলতে পারি। এক্সিস্টিং লোকেশানই করা সম্ভব, কারণ এটাতে অলরেডি একটা ইতিহাস হয়ে গেছে, অনেকগুলো খেলা হয়েছে, এবং এটা অলরেডি সারা বিশ্বে মিরপুর পরিচিত। ইংল্যান্ডের যে ভেন্যু আপনার এমিরেটস পুরোটাই লাল, কিংবা নুই ক্যাম্পে দেখবেন এক পাশ একদম ডিপ মেরুন, হ্যাঁ, মানে পুরা শেডি। তো ওদের দেশ যেহেতু আবহাওয়াটা ওইরকম, মানে আমাদের দেশের মতো গ্রীষ্মকালীন সূর্যটা রোদটা ওদের এখানে কখনো পড়ে না, যে কারণে ওদের ফেডের ভয়টা কম। আমরা সেদিক থেকে আমরা এই জন্য বেশি একটা কালার ইউজ করতে পারি না, সেটা সত্য। তবে আমরা যখন টেন্ডারে দেই তখন কিন্তু আমরা একটা ক্লজ দিয়েছিলাম যে কালারটা অবশ্যই 10 বছর মিনিমাম টিকতে হবে। তো এই ধরনের মেটেরিয়াল সাধারণত
ধরেন 15-20 বছর ম্যাক্সিমাম স্থায়িত্ব, তার মধ্যে 10 বছর যদি কালার ফেড আউট না হয়, দ্যাটস অল। ক্রিকেট বোর্ডের সভাপতি, হেড কোচ কিংবা অধিনায়ক সবকিছু বদলে দিলেও সমাধান মেলে না টাইগারদের ব্যাটে বলে ধারাবাহিকতায়। শ্রীলঙ্কায় ইনিংস ব্যবধানে হার, পাকিস্তানে সিরিজ হার, এমনকি আরব আমিরাতের কাছেও সিরিজ হারের লজ্জা টাইগারদের সঙ্গে। হঠাৎই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা নাজমুল শান্তর, তবে তার সিদ্ধান্তের বিন্দুমাত্র আঁচ নেই বিসিবি কর্মকর্তাদের কাছে। সব মিলিয়ে যাচ্ছে তাই পরিস্থিতিতে কি করে এগোবে দেশের ক্রিকেট, উত্তর খোঁজার চেষ্টা রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। আশার আলো জাগিয়ে দেশের ক্রিকেটের মসনদে বসেছিলেন ফারুক আহমেদ। কিছুদিন না যেতেই পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগের গুঞ্জন, বিপিএল সমালোচনা ও জাতীয় ক্রীড়া পরিষদে 8 পরিচালকের অনাস্থা প্রকাশ। ফলাফল বিসিবি থেকে বিতাড়িত ফারুক আহমেদ। অন্যদিকে জাতীয় দলের হেড কোচ পরিবর্তন, অধিনায়ক পরিবর্তন, কিন্তু শ্রীলঙ্কায় ইনিংস ব্যবধানে হার, এমনকি পাকিস্তান ও আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থার কবে মিলবে সমাধান, কবে থামবে দেশের ক্রিকেটের অস্থিরতা? শ্রীলঙ্কায় কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হঠাৎই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা নাজমুল শান্তর। বিসিবি কর্মকর্তাদের কেউই অবগত ছিলেন না তার এই সিদ্ধান্তের বিষয়ে। সব মিলিয়ে যাচ্ছে তাই পরিস্থিতিতে কি করে এগোবে দেশের ক্রিকেট। ড্রেসিং রুমে অধিনায়কত্বের লড়াই নিয়ে কি চলতেই থাকবে আলোচনা সমালোচনা? ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে হার, সাদা বলের ক্রিকেটে একের পর এক ভরাডুবি, র্যাঙ্কিংয়েও পিছিয়ে 10 নম্বরে। সবকিছুর পেছনে কি দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালকরা? প্রশ্ন উঠতেই পারে নাজমুল আবেদিন ফাহিমের ক্রিকেট বোর্ড পরিচালনার বিষয়কে কেন্দ্র করে। কতটা সফল তিনি পরিচালক হিসেবে? বিসিবি পরিচালকদের সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠিতে ব্যর্থতায় যেন মাথা চারা দিয়ে ওঠে। এবার নতুন বিসিবির মিউজিক্যাল চেয়ারে আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটকে ছড়িয়ে দিতে কাজ করেছেন আইসিসির সঙ্গে, হাতে কলমে শিক্ষা দিয়েছেন ক্রিকেট থেকে বহু দূরে থাকা মানুষগুলোকে। কিন্তু নিজ দেশের ক্রিকেটকে কোথায় ঠাঁই দিতে পারেন এই সাবেক ক্রিকেটার, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।